স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর কয়েকটা মাস বাদে জাতীয় নির্বাচন, স্বভাবতই দেশ জুড়ে এখন চলছে ভোটার তুষ্টি রাজনীতি। আমাদের আজকের আলোচনা শিরোনামও তাই, ভোটারের মন। আজ স্টুডিওতে আছেন সমাজতান্ত্রিক ডক্টর সলিমুল্লাহ খান এবং সাংবাদিক এবং গবেষক ডক্টর আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর সলিমুল্লাহ খান, ভোটারদের মন বোঝা যায় কিভাবে? আর 5টা সিটি কর্পোরেশন নির্বাচন কয়েকদিনের মধ্যে হয়ে গেল, 15 জুনে 4টা আর 6 তারিখে 6 জুলাই আরেকটা। ভোটারদের মন কি মনে হচ্ছে বা তারা কি চাচ্ছে? রাজনৈতিক দলের কাছেই বা তাদের প্রত্যাশাটা কিরকম? কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ ঘটনা ঘটার পরে কিছু সময় পার হতে হয়। একটা গল্প দিয়ে শুরু করি। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইক একবার কেউ জিজ্ঞেস করেছিলেন যে ফরাসি বিপ্লব সম্পর্কে আপনার ধারণা কি? তো উনি বললেন একটু সময় লাগবে, এখনো যথেষ্ট সময় পার হয়নি। দেখুন ফরাসি বিপ্লব কখনকার, কি 1789টা নাকি 1968টা? উনি ইন্টারভিউটা দিচ্ছিলেন 1970-এর দিকে। তো তাই বললাম যে গাজীপুর নির্বাচনের পর আপনি যদি মনে করেন যে ভোটারের মন সব বোঝা হয়ে গেছে, এমন একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে না, আরো তো সময় আছে। আমার খুব ভালো লাগছে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, বলে আগামী 4 মাস হাওয়া অনেক বইবে, মাতার হাওয়া। তা আমার মনে হয় ভোটারের মনের একটা তো বোঝাই যাচ্ছে যে তারা আমাদের দেশে যেটা বলে পুরনো অথবা ক্ষমতাসীনকে প্রত্যাখ্যান করার একটা প্রবণতা মানুষের থাকে। বিপদ হচ্ছে এখানে নয়, আমার কাছে বিপদ হচ্ছে যাকে প্রত্যাখ্যান করলাম তারপরে যিনি আসছেন তিনি যে চেয়ে ভালো হবেন তার কোনো রকমের লক্ষণ কি আছে? প্রত্যাখ্যান করা সহজ, কিন্তু প্রস্তাব করা একটু কঠিনই বটে। সেই জন্য আমার উদ্বেগটা হচ্ছে বর্তমান যারা ক্ষমতায় ছিলেন, এই যে 5 সিটি কর্পোরেশন আরো ছোট ছোটগুলিতে, এমনকি পুরো সরকারকেও আমরা প্রত্যাখ্যান করতে পারি। মনে হচ্ছে লক্ষণ থেকে তাই মনে হচ্ছে, হাওয়া যদি আমরা পড়তে পারি, ওয়েদার কক বলে না, বায়ু মোড়ক দেখা যাচ্ছে এদিকে বইছে, সমস্যা ওই জায়গায় নয়। এখন বলা যেতে পারে আপনি কি ভোটারকে বিশ্বাস করতে পারেন? আমাদের মধ্যে একটা কথা আছে, জনগণ কখনো ভুল করে না। কথাটা কি সঠিক? আমি এই জন্য আমি পেন্সের মধ্যে পড়ে গেছি। 17শ শতাব্দীতে ফরাসি দেশে এক দার্শনিক ছিলেন ব্লেইজ পাস্কাল। তো উনি বলতেন ইংরেজিতে, ইট ইজ নট সার্টেন দ্যাট এভরিথিং ইজ আনসার্টেন। সবকিছু অনিশ্চিত, এই কথাটা কিন্তু নিশ্চিত নয়। তো সেই জন্য বলছি যে সামনের দিকে অনেক অনিশ্চয়তা আছে। আমরা যদি খুব দ্রুত সিদ্ধান্ত নেই, আমাদের ভোটাররা মানে দেশে যারা ভোট দিতে পারেন, জনগণের সেই অংশ, তাদের সব মন স্থির করে ফেলেছেন। কথাটা আংশিক সত্য, কিন্তু সবটুকু সত্য নয়। ভোটারদের মধ্যে নানা রকমের বিবেচনা আছে। আমরা এটা বলতে পারি যে বর্তমান সরকারের যে নীতি, অনেকগুলির বিরুদ্ধেই মানুষ তাদের মত জ্ঞাপন করেছেন, কিন্তু সরকারের নীতির মধ্যে আরো কিছু জিনিস আছে, হয়তো দেখা যাবে যে মানুষ সেগুলো প্রত্যাখ্যান করছে না, কিন্তু তাকে তো ভোট দেওয়ার অপশন দেওয়া হয়েছে একটাই, যে আমরা এটাকে বলে ওভারঅল সবকিছু মিলিয়ে। কারণ ভোট তো দুইটাই, হ্যাঁ বা না এর মতোই। আপনি হয় ক দলকে দিবেন, না হয় খ দলকে দিবেন। এখন আমি ক দলকে প্রত্যাখ্যান করলাম, কিন্তু খ দলও তো দেখি একই সেই পলিসিগুলো থেকে মোটেও আলাদা নয়। ধরেন গত 5 বছরে বর্তমান সরকার ব্যাপকভাবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো ঠিক এই কারণেই তো 4 বছর, 4.5 বছর বা 5 বছর আগে আগের দল বিশ্বাসঘাতকতা মনে করে এদেরকে ভোট দিয়েছিল। তাহলে আমরা যাব কোথায়? তাহলে রাজনীতিতে একটা নীতি থাকতে হবে, মৌলিক একটা প্রস্তাব থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান দুর্বলতা যেটা আমার মনে হয়, তাদের যে নীতি কোনটা সেটা তারাও জানেন না। তাদের যাকে বলা হয় অঙ্গীকার। যদি মনে করেন কি আমি এই দিকে গেলে ভোট বেশি পাবো, সুতরাং আমি আমার বহুদিনের লালিত বিশ্বাস এবং অঙ্গীকারকে এক পাশে সরিয়ে রেখে শুধু জনগণের তুষ্টি করার জন্য আপনি যে কথাটা ব্যবহার করেছেন, ভোটার তুষ্টির জন্য আমি অন্যদিকে চলে যাব, এইটা এক ধরনের রাজনীতি আমাদের দেশে চলছে এখন। আসল সমস্যা হচ্ছে আমাদের যে দুই দলকে আমরা এখন বর্তমান 2 জোট বলি, এগুলিকে দল না বলে জোট বলাই ভালো, যে তারা যা চাচ্ছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা ভোটারের তোষামত করছেন। এইটা এক প্রকারের রাজনীতি, কিন্তু আসলে জনগণ কি চাচ্ছে সেটা কি এই 2 ভাষার মধ্যে প্রকাশিত হতে পারে? জনগণকে কি চাওয়ানো হচ্ছে বলতে পারেন যে জনগণ তুই কতে ভোট দে অথবা খতে ভোট দে। জনগণের জন্য গ থাকে, এখন একদল লোক এখানে গয়ে নিয়েও একটা আন্দোলন করতে পারে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে কি কণ্ঠস্বরটা জনগণের নয়। এই জন্য প্রশ্ন হচ্ছে জনগণের সঠিক কণ্ঠস্বর প্রতিফলন ঘটাতে পারে এমন সিস্টেম, এমন ব্যবস্থা কি আমাদের রাজনীতিতে আছে? এইগুলি আমি বলছি আরো গুরুত্ব প্রশ্ন। তো আপাতত আপনি বলতে পারেন এই সীমিত পরিসরের মধ্যে জনগণ সাময়িকভাবে তাদের মানে আপনার গায়ে যখন একটা পোকা বসে তখন আপনি এইভাবে গা থেকে ঝেড়ে ফেলে দেন, এটা ঝেড়ে ফেলে দেওয়া রাজনীতি।
কিন্তু প্রকৃত প্রস্তাবে কোনটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আপনি সেইভাবে যদি দেশের জনগণকে একটা বোঝাতে চান, তাহলে তাকে তার অপশনের মাত্রা আরো বাড়াতে হবে। যেমন ধরুন আমাদের বর্তমান নির্বাচন ব্যবস্থায় হচ্ছে আপনি যদি 51 ভোট পান অথবা 50.1 পান, তাহলে তো আপনি নির্বাচিত হয়ে যান। তাহলে বাকিটা যাবে কোথায়? আমরা আগেও দেখেছি গত নির্বাচনে যখন বিএনপি জোট হেরেছিল তখন তারা তো শতকরা হিসেবে ভোট কম পাননি। কাজে একটা যে আমাদের মার্জিন, এটা থেকে কিন্তু ভাগ্য নির্ধারিত হয়। গাজীপুরের নির্বাচন সম্পর্কে বলা হচ্ছে যে এখানে আজমতুল্লাহ হারেননি, আওয়ামী লীগ হেরেছে। এখন আজমতুল্লাহ হারার পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন টঙ্গী বনাম গাজীপুর, উনি 17-18 বছর ছিলেন, এই সমস্ত ফ্যাক্টর আপনি একেবারেই বাদ দিতে পারেন না। তারপর তার সাথে জাতীয় রাজনীতি একটা কথা বলা হচ্ছে, যেমন আমাদের রাজনীতিতে হঠাৎ ধর্ম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো এই ধর্মের রাজনীতিতে অন্তত আওয়ামী লীগের কিছু মহল মনে করছেন যে কি তারা হেফাজত ইসলামের সাথে যে রাজনীতি করেছেন, দমনমূলক রাজনীতি করেছেন, এই কারণে হেফাজত ইসলামের কিছু প্রচারণা তাদের বিরুদ্ধে গেছে। এরকম বহু ফ্যাক্টর যোগ হতে পারে। আমরা সম্মিলিত যে ফলটা পেলাম তাতে মনে হচ্ছে ভোটারের মন ঠিক এই মুহূর্তে, যাদেরকে ইনকামবেন্ট বলি আমরা, ক্ষমতাসীনদের পক্ষে নেই। ডক্টর আফসান চৌধুরী, আপনি কি মনে করেন যে অনেকগুলি কথা ডক্টর সলিমুল্লাহ খান বললেন যে প্রত্যাখ্যান করাটা সহজ কিন্তু প্রস্তাব করাটা কঠিন, আপনিও কি এই বিষয়ে? আমার মনে হয় আপনি যদি বাংলাদেশের নির্বাচনের দিকে তাকান, 1990 এর আগে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। 90 পরবর্তী নির্বাচনগুলো অনেক উন্নত হওয়া শুরু করেছে এবং বেশিরভাগই তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন। আমরা তো এছাড়া কোনো নির্বাচন পাইনি। তো আমি 2006-এর দিকে নির্বাচনের উপরে একটা কাজ করেছিলাম। তখন আমার যেটা মনে হয়েছিল সেটা হলো যে সাধারণ মানুষ সঙ্গে রাজনীতির যে ব্যবধান, এটা অনেক বড় হয়ে গেছে এবং মানুষ মনে করে যে নির্বাচনের মাধ্যমে তার অবস্থা ভালো হবে না। এটা আপনি যদি বিভিন্ন সাধারণ মানুষের ইন্টারভিউগুলো পড়েন, এবং আমি কয়েকটা ইন্টারভিউ রেফারেন্সও দিচ্ছি, বিডি নিউজ 24-এ যেমন সিদ্দিক মিয়া, বয়স্ক মানুষ বলে যে এরা বলার সময় বলে এরা কিন্তু চলে যায়, এরা কিছু করে না। মানুষ কিন্তু যখন বলে যে এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, তখন আসলে বলে যে এমন কিছু তারা পায়নি যার জন্য তার কাছে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার কাছে তারা দায়বদ্ধ থাকবে। অর্থাৎ পাল্টে দেওয়াটা তার জন্য খুব একটা ক্ষতি হিসেবে দেখে না। নতুন একটা লোক আসবে, ঠিক আছে, তো একই রকম হবে। এই যে ভাবনাটা, মানুষের যে রাজনীতির উপর থেকে আস্থা চলে যাওয়াটা, এর কারণেই এত সহজে এই 1 বছর 5 বছর এরা, 5 বছর ওরা করে এবং তার কোনো স্টেক নাই। আমার মতে এই জিনিসটা মনে হয় যে আমাদের রাজনৈতিকরা যখন বলেন যে আমরা দেশের জন্য কিছু করব, মানুষ ওটা বিশ্বাস করে না। রাজনৈতিকরা এটা বিশ্বাস করে, কিন্তু সাধারণ মানুষ নিজেকে অনেক বিচ্ছিন্ন করে ফেলেছে। অনেকগুলো কারণ আছে এই নির্বাচনে হেরে যাওয়ার, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এই ভাবনাটা খুব দুর্বল হয়ে গেছে 2008-এর তুলনায়, যে আওয়ামী লীগ তাদের পক্ষে আছে। সাধারণ মানুষ হেফাজতে ইসলামের কারণে প্রভাবিত হয়েছে, আমার মনে হয় এটা সাধারণ মানুষের ভাবনা, কিন্তু তার চেয়ে বেশি হয়েছে পদ্মা সেতু। আপনি পদ্মা সেতুটাকে আওয়ামী লীগ খুব ছোট করে দেখেছে, এটা গুরুত্বপূর্ণ মনে করেনি। কিন্তু আবুল হোসেনকে যে মুহূর্তে মানুষে দেশপ্রেমিক বলে, মানুষ কিন্তু অপমানিত হয়। এটা আসলে সহজে বলা যায় না এই ধরনের বিষয়গুলো, এবং এই কারণে আমার মনে হয় মানুষ বলছে যে ঠিক আছে, তোমাকে চাই না। আওয়ামী লীগ না গিয়ে, যেটা সলিমুল্লাহ খান বললো, বিএনপি কি আওয়ামী লীগের চেয়ে ভালো? আমার মনে হয় না এমন কোন বোকা লোক আছে এই দেশে যারা বিএনপির একেবারে গোড়া সমর্থক ছাড়া তারা বলবে যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভালো। কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে, হয় বিএনপি তা নয় আওয়ামী লীগ। তো আমরা ঠিক আছে, আগামী কিছুদিন যদি বিএনপি আসে মানুষের আপত্তি নাই, তারপরে যদি আবার আওয়ামী লীগ আসে মানুষের আপত্তি নাই। আমার মনে হয় না মানুষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেয়। রাজনীতির পেটে ভাতের যে সিদ্ধান্ত, সেটা তারা নিজে নেয়, তার অন্য পরিসরে নেয়, রাজনীতি বা নির্বাচনের মাধ্যমে নেয় না। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি কি এই অনুসিদ্ধান্তের সঙ্গে একমত? যে মোটের উপর আমি একমতই বলবো, এই জন্য যে আমাদের রাজনীতিতে কতগুলি বড় বড় ইস্যু আছে, যে বিষয়ে কিছুদিন আগেও আপনার এখানে যখন এসেছিলাম তখন এই কথাটা উঠেছিল যে এইগুলিতে তারা কোনো কথা বলে না, উভয় দল একমত বলেই। যেমন ধরুন আমাদের জাতীয় স্বার্থ যে প্রশ্নটা দেখা দেয় বিদেশের সাথে চুক্তির প্রশ্নে অথবা বিদেশের সাথে সম্পর্কের প্রশ্নে, আমাদের পাশের দেশ হলেও হতে পারে সেটা, অথবা আমাদের মুরব্বী দেশ যেগুলো আছে তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও দুই দল সেক্ষেত্রে কোনো পার্থক্য করে না। তাহলে মানুষ এই ব্যাপারে ভোট দেওয়ার তো কোনো অপশন পাচ্ছে না, কারণ উভয় দলই মনে করে কি ঠিক আছে আমরা টেকফা করব, অথবা টেকফা একদল করলে আরেক দল কোনো প্রতিবাদ করছে না, এবং তাতে দেশের স্বার্থ আদৌ ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটা যে প্রশ্ন আকারে না ওঠে, আপনি সেটা প্রশ্ন অ্যাড্রেস করবেন কি করে। এই জন্য বলছি যে
যেই প্রশ্নগুলি এখন উঠেছে, উনি পদ্মা সেতুর প্রশ্ন তুলেছেন, আমি চাই আরো বড় প্রশ্ন আছে। বড় প্রশ্ন হচ্ছে মানুষের কাছে কোনটা উঠছে। পদ্মা সেতুর প্রশ্নটা এত বড় হয়ে উঠলো কেন? পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বা দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে সেই কথা আমি কন্টেস্ট করছি না, কিন্তু এরকম আরো বহু দুর্নীতির ইস্যু আছে, অন্য দেশে আছে, যেগুলো বিশ্বব্যাংক তোলে না। এটা বিশ্বব্যাংক তুলেছে, সেই জন্যই এটা জনগণের মধ্যে অনেক প্রচার পেয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাজনীতিতে দেশের জাতীয় স্বার্থ কোনটা এবং দেশের ধনিক শ্রেণীর স্বার্থ কোনটা, এটা এখন একাকার হয়ে গেছে। আমেরিকা একটা কথা আছে, হোয়াট ইজ গুড ফর জেনারেল মোটরস ইজ গুড ফর দি ইউনাইটেড স্টেটস। জেনারেল মোটরস কোম্পানির জন্য যা ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা ভালো। তো আমাদের এখানে বড় বড় কোম্পানি কর্পোরেশনের জন্য যেটা ভালো, দেশের স্বার্থ বলে আমরা তা বলি। তবে কতগুলো ইস্যু আছে, জনগণকে ছোট করা যাবে না। আমাদের ভোটারদের অন্তত একটা উপাদান হিসেবে গণ্য করতে হবে। রাজনীতির সবকিছুই বিদেশিরা নিয়ন্ত্রণ করে না। অনেকের ধারণা কি আমেরিকানরা কাকে পছন্দ করবে, ভারতীয়রা কাকে পছন্দ করবে। প্রশ্ন হচ্ছে সোজা এটাই। আমাদের দেশে এক দল বলে এরা ভারতপন্থী, আরেক দল এরা পাকিস্তানপন্থী। আমি বলছি আমাদের বাংলাদেশপন্থী দল কোনটা? স্যার, জনগণকে যে ছোট করা যাবে না এটা তো সবচেয়ে বেশি রাজনীতিবিদরাই বোঝে, কিন্তু তারা তো জনগণকে ছোট করে, যেটা হচ্ছে যে মানে 5 বছর ধরে তো আমরা এটাই দেখি যে মানুষ মনে করে যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়। আমাদের দেশে একটা ইতিহাস আছে স্যার, সেই কথাটা আমি বলি। ইতিহাসটা হচ্ছে যে জনগণ তাদের মতামত নানা সময়ে ভোটের মাধ্যমে প্রকাশ করেছে। ভোট জিনিসটা আসছে কবে থেকে? আপনি দেখেন ব্রিটিশ আমলের শেষ থেকে শতকরা 10 জন লোক ভোট দিতে পারতো 1935 সনের পর। 1954 সনের নির্বাচন আমরা দেখি যে বাংলাদেশে ভোটের একটা প্যাটার্ন আছে। কিভাবে ভোট দেয়? এক দলকে সব ভোট দেয়। মুসলিম লীগকে একবার ধরাশায়ী করে ফেলেছে পাকিস্তান আবার 7 বছরের মধ্যে। কারণ মুসলিম লীগ ভাষার প্রশ্নে, পূর্ব বাংলার আঞ্চলিক অধিকারের প্রশ্নে পূর্ব বাংলা বিরোধী অবস্থান নিয়েছে বলে মানুষ মনে করছে। আমরা 1970 নির্বাচন দেখি, তারপরে আফসান ভাই যেটা বললেন 90 এর পর থেকে ইলেকশনগুলো কিছুটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। কিন্তু তারপরে আমি বলতেছি ইলেকশনই জনগণের মত প্রকাশের একমাত্র মাধ্যম নয়, আরো মাধ্যম আছে। যেটি আফসান চৌধুরী বলছিলেন, আমি আবার আফসান চৌধুরী আপনার কাছে আসি যে আরো যে মাধ্যম আছে সেগুলি কতটা কার্যকরভাবে আমরা ব্যবহার করতে পারি, আমাদের ভয়েসটা কি আসলে উঠে আসে? আমার যেটা মনে হয় যে যখন মানুষ নির্বাচন করে, তার নির্বাচন বা রাজনীতি সম্পর্কিত তার ভাবনাটা উঠে আসে কারণ সে পক্ষ নেয় বিপক্ষ, মোটা দাগের প্রশ্ন করে, সে মোটা দাগে সে সিদ্ধান্তটা নেয়। এবং আমার মনে হয় যে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলে বুঝেছি যে এই 4টা যে নির্বাচন হয়েছে, 4টা নির্বাচনে যে যারা পরাজিত হয়েছে তারা যে কাজ করেনি এমন না, কিন্তু জাতীয় রাজনীতির প্রভাব এই স্থানীয় রাজনীতিতে পড়েছে। তো এখন ধরুন কর্পোরেশনে আপনি যে নির্বাচনটা করেন, সেই কর্পোরেশনের উদ্দেশ্য হচ্ছে শহরগুলোকে রক্ষা করা, নগরের রাজনীতি, নগরের অর্থনীতি, সমাজনীতি করা। আমার মনে হয় না আমাদের দেশে কেউ ভাবে যে কর্পোরেশনগুলো তার জীবনের অবস্থা উন্নত করবে। ঢাকা সিটি কর্পোরেশনই চিন্তা করুন, তাহলে কি কারণে রাজনৈতিক দলগুলো নির্বাচন করে? শহর রক্ষা করার জন্য বা এটাকে দখলের মধ্যে জমিদারি স্টাইলে। তো সেইটা যদি অবস্থান হয়, তো সাধারণ মানুষও তো সেই রাজনৈতিকদের যে ভাবনা সেটারই প্রতিফলন করছে যে তোমাকে আমি চাই না, তোমাকে আমি চাই। কিন্তু সে কি নগরের অবস্থা উন্নতির জন্য ভোট দিচ্ছে? এইটার প্রমাণ পাওয়া যাবে না। আমি যে কটা গবেষণা করছি, আমি এই মুহূর্তে একটা গবেষণার সঙ্গে জড়িত, আমার মনে হয় না এই ভাবনাটা আসছে। স্যার, এই জায়গা থেকে আপনাদের দুজনের কাছে প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটার উত্তর অবশ্য আমি বিরতির পরে আপনাদের কাছ থেকে আশা করব। সেটা হচ্ছে যে এই ভোটারদের মন পড়তে পারার ক্ষেত্রে বা প্রভাব বিস্তারের ক্ষেত্রে আমাদের যেটাকে সিভিল সোসাইটি, সুধী সমাজ বা সভ্য সমাজ বা নাগরিক সমাজ যাদেরকে বলেন স্যার, তাদের কি ভূমিকা থাকে বা ভূমিকা রাখে? এটা কি এখন বলবো? স্যার, আমরা একটু বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে এসে এই প্রসঙ্গে কথা বলবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশের ডক্টর সলিমুল্লাহ খান। বিরতির আগে আমরা জানতে চেয়েছিলাম ভোটারদের মন পড়তে পারার ক্ষেত্রে বা প্রভাবিত করার ক্ষেত্রে সিভিল সোসাইটির কি ভূমিকা পালন করে। আসলে তো রাজনীতির কথা বাদ দিয়ে বলা যায় না, সিভিল সোসাইটি কথাটাই একটা রাজনৈতিকভাবে বিতর্কিত কথা। আপনি যদি মনে করেন যে দেশের রাজনীতিতে যারা প্রভাব বিস্তার করেন তাদেরকে ইংরেজিতে প্রেসার গ্রুপ বলে। এখন একটা বিশেষ প্রেসার গ্রুপ বাংলাদেশে অনেকটা সামরিক অভ্যুত্থানের মতো একটা ভাষাতাত্ত্বিক অভ্যুত্থান করেছেন এবং তারা বলছেন আমরা সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির আসল অর্থ হচ্ছে জাতীয় সমাজ। সিভিল কথাটা এসেছে রাষ্ট্রকে আগে সিটি কেন্দ্রিক বলা হতো, সেখান থেকে সিভিল সোসাইটি মানে এখন ন্যাশনাল সোসাইটি। তো যা হোক, এখন এইটা একটা ভিন্ন মহল, তাদের ভূমিকার কথা আমি বলবো না। রাজনীতিতে আমাদের ভূমিকা কি? আপনি একজন সাংবাদিক, আপনিও সিভিল সোসাইটির সদস্য, সুতরাং আপনার ভূমিকা থেকে শুরু করা যাক। রাজনীতিতে অন্তপক্ষে 3টা কথা আমাদের বলতে হবে। একটা, রাজনীতি যদি আপনি করেন আপনার একটা নীতি থাকবে, সেটা হতে হবে দৃঢ়,
অর্থাৎ আপনি ধরেন কথা না বললে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, এটার ব্যাপারে আজকে পক্ষে কালকে বিপক্ষে এরকম হতে পারে না, তাই না? আপনি বাংলাদেশপন্থী থাকবেন, কখনো ভারতপন্থী, কখনো পাকিস্তানপন্থী, এটা হতে পারে না। 2 নম্বর হচ্ছে রাজনীতিতে জেতার, ভোটারকে প্রভাবিত করার একটা পথ হচ্ছে আপনার বক্তব্যটা সরল ভাষায় প্রকাশ করতে হয়, সরল স্পষ্ট কথায় বলতে হয়, এটা স্লোগান আকারে ফর্মুলেট করতে হয়। যেমন সোনার বাংলা শ্মশান কেন, মনোরা ভাষা নিয়ে বলতেছে কি ভারত বাংলাদেশকে বাঁশ দিচ্ছে, পত্রিকার হেডলাইন, এগুলো হচ্ছে সরলভাবে বলা। নজরুল ইসলাম এরকম যখন পত্রিকা করতেন ধূমকেতু, তখন হেডলাইন দিতেন কিভাবে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সকা ফয়সুল হে আমার। ফয়সুল হচ্ছে ইরাকের রাজা, যাকে ব্রিটিশরা বসাইছিলেন সেই প্রথম মহাযুদ্ধের পরে। এই ধরনের সরল বাক্যে কথা বলা গুজব। তৃতীয় কথাটা আপনার কথা হচ্ছে এটা হচ্ছে কি কৌশল হইতে হবে নমনীয়, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স বলে কথা আছে রাজনীতিতে। তো অনেক সময় আমাদের রাজনৈতিক দলগুলো কৌশলের নামে নীতিকে পর্যন্ত বিসর্জন দিয়েছে। বর্তমান যে ক্ষমতাসীন জোট ক্ষমতা এসেছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল ধরেন যুদ্ধাপরাধীদের বিচার করবে, এটা তাদের নীতি বলে আমরা গ্রহণ করেছিলাম। এখন তো মনে হচ্ছে এটা নীতি না, এটা তো কৌশল। মানে এটার মধ্যে প্রয়োজনীয় দৃঢ়তা নেই। এটা যেভাবে তারা ঝোলাচ্ছেন, বিচারটাকে প্রলম্বিত করতে করতে একদম শেষ বছরে নিয়ে আসছেন, তাদের সাধারণ মানুষের মনে, মানে যারা মুক্তিযুদ্ধ সমর্থক এবং যারা মনে করেন ঐতিহাসিক ন্যায় বিচারটা হয়নি, তারাও এখন সন্দেহ ভুগছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, কাজেই নমনীয় কৌশল আর নীতির দৃঢ়তা দুটোর মধ্যে একটা বিনিময় হয়ে যাচ্ছে। কোনটা যে কৌশল, কোনটা যে নীতি বোঝা যাচ্ছে না, এটা একটা বিরাট সমস্যা। তবে সরল বাক্যে মানুষ কি চায় আমরা পরিষ্কার বুঝতে পারি। পাকিস্তান আমলের রেফারেন্স আমরা এই জন্য দিচ্ছি যে মানুষ পুরোপুরি বুঝতে পেরেছিল। অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছিলেন 1948 সনের পরে কোনো এক সময় তৎকালীন পূর্ব বাংলার নেতাদেরকে, আপনারা একটা জিনিস দাবি করেন না কেন, পাকিস্তানের রাজধানীটা চট্টগ্রামে করতে বলুন, তাহলে ডিসপ্যারিটি সমস্যার সমাধান হয়ে যায়। এবং সেটা তারা কখনোই তোলেননি। মোহন মিয়ারা যারা তুলতে চেয়েছিলেন তারা তুলতে পারেননি, এবং তারা ফিরে এসেছেন করাচিতে গিয়ে, তারা নানা বিতর্ক করতেন, এই কথাটা বলতে পারতেন না। তারা বলতে কি ডিসপ্যারিটি হচ্ছে, ডিসপ্যারিটি কথাটা কিন্তু 1966 সনে 6 দফার বহু আগে উঠেছে, এটা আমরা জানি। সেই জন্য বলছি এত সরলভাবে যদি বলতে পারতেন বর্তমানে, তাহলে আমাদের প্রধান সমস্যাটা কি, আজকে জাতীয় ইস্যুটা কি, এক একজনের চোখে এক একটা। অনেকে বলে সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশের কৃষকদেরকে হত্যা করে, হ্যাঁ এটা একটা ইস্যু। তবে হেফাজত ইসলাম একটা ইস্যু, এই যে যুদ্ধাপরাধীদের বিচার একটা ইস্যু, এইগুলো সবই ইস্যু, কিন্তু আমার তো মনে হয় এগুলো উপ ইস্যু। আসল ইস্যুটা কোথায়? মানুষ শুধু মানুষ ইসলাম নিয়ে, বাংলাদেশের মানুষ সবসময় ইসলাম ছিল, মানুষ ইসলাম খেয়ে বাঁচবে না। মানুষ চায় চাকরি, মানুষ চায় উপার্জন, কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে ইসলাম। এটা সঠিক সমাধান হচ্ছে না। অর্থাৎ আপনি তাকে বিশ্বাস দিয়ে, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, আজকে বলতে হবে মানুষ কেবল বিশ্বাসে বাঁচিবে না। তাহলে আসল সমস্যাগুলো আজকে বাংলাদেশে আলোচ্য হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা যে দুই দলের মধ্যে আমাদের নির্বাচন এবং বিচারকে সীমিত করে ফেলেছি, তারা কেউ আসলে তুলতে সক্ষম নয়। আজকে ধরেন বেকারত্ব একটা বিরাট সমস্যা ইউরোপে, মার্কিন দেশেও এখন বেকারত্বের বিরাট সমস্যা, একটা মন্দার মধ্যে আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। আমরা বলছি বাংলাদেশের অর্থনীতি ভালো করা সত্ত্বেও, উদাহরণস্বরূপ বলছি, বিদ্যুৎ সমস্যার সমাধান, আপনার বাড়িতে প্রত্যেকদিন বিদ্যুৎ চলে যাচ্ছে, গ্রামাঞ্চলে ভয়াবহ, শহরাঞ্চলে আমাদের বলছে কি রোজার সময় সেটা কম যাবে। আচ্ছা, কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা কি এটা সমাধান করতে পারবে? রিজনেবলি পারবে না। এবং আওয়ামী লীগ যখন আসছিল তার আগেও এই সমস্যা ছিল, আওয়ামী লীগ তখন তোর কুইক রেন্টাল করে এটাকে আরো 12টা বাজিয়েছে। অর্থাৎ তারা তাদের আখের গোছাতে পেরেছে, কিন্তু মানুষের আখের গোছাতে পারেনি। কথাটা আমি এই জন্য বলছি, রাজনীতিতে দুটো দিক সবসময় আছে। আমরা একটা অযথা একটা ধোঁয়া তৈরি করি। ভোটাররাও মানুষ, তাদের কাছে দুনিয়া আছে, তাদের কাছে আখের আছে। আপনি তার দুনিয়ার সমস্যার সমাধান করে তার আখেরাত দেখান। কিন্তু মুসলমানরা প্রতিদিন প্রার্থনার সময় বলে, আল্লাহ আমার দুনিয়াকে সুন্দর করে দাও, আমার আখেরাতকে সুন্দর করে দাও। আখেরাত মানে পরিণতি। আমাদের রাজনীতিতে পরিণতির বুদ্ধি যাদের নাই, তাদের কিন্তু বিপর্যয় এরকমই হবে। ডক্টর আসলাম চৌধুরী, আপনি যদি যোগ করতেন সুধী সমাজের ভূমিকা। আমার মনে হয় সেলিমুল্লাহ খান রাজনৈতিক দলকে যত সিরিয়াসলি নেয়, আমি ততটা নিই না। আমার মতে এই নির্মাণগুলো হয়েছে নিজেদের অবস্থা উন্নতি করার জন্য, এবং আমি এটা মনে করি যে সাধারণ মানুষ এটা বোঝে। সাধারণ মানুষ বোঝে বলে সাধারণ মানুষ নিজের উপরে অনেক বেশি নির্ভর করে নিজের অবস্থা পাল্টানোর জন্য, রাজনৈতিক দলের উপরে তারা নির্ভর করে না। আমি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা শহর গ্রামে দুই জায়গাতেই কাজ করি, আমরা দেখি যে মানুষ ধরে নিয়েছে যে এদেরকে দিয়ে আমার খুব একটা আগানো যাবে না। আর আপনি যেটা সিভিল সোসাইটির কথা বলেন, আমার মনে হয় সিভিল সোসাইটি নিজেকে যতটা সিরিয়াসলি নেয়,
পৃথিবীর অন্য দেশের সিভিল সোসাইটি এতটা নেয় না। আমার মনে হয় না আমরা কোনোভাবে খুব একটা প্রভাব করি না। এটা মধ্যবিত্ত একটা শ্রেণী আছে, তাদের সামনে হয়তো এটা জিনিসটা আছে। এবং ওই যখন গালি দেওয়ার দরকার হয় তখন একজন, আমার মনে হয় শেখ হাসিনাই বোধহয় বলেছেন যে চ্যাটশো তার এইসব পরাচার মতো। আমার মনে হয় না চ্যাটশো এত ক্ষমতা আছে যে একটা নির্বাচন প্রভাবিত করতে পারে। কিন্তু যে বিষয়টা আপনি তুলছিলেন যে কোন পদ্ধতিতে বা কোন পথ দিয়ে সাধারণ মানুষ প্রভাবিত করছে, সাধারণ মানুষ কিন্তু আপনি গত 20 বছরের রাজনীতিতে দেখবেন তারা যে প্রতিবার একটা দল পাল্টায়, এর অন্যতম কারণই হচ্ছে তারা কোনো দলের উপরে আস্থা রাখে না। তারা মনে করে না যে এই দলটা আমার জন্য কোনোটা ভালো ছিল। তো কোন বড় বড় যেসব ইস্যুগুলো হচ্ছে, সবচেয়ে বড় ইস্যু যেটা সেলিমুল্লাহ খান বলল, আমার অর্থনীতি, আমার তো খেতে হবে, পড়তে হবে, সেই সংকটটা আমার বড় সংকট। আর যেটা আমার মনে হয় এই সরকার আন্ডার এস্টিমেট করেছিল, এই সরকার কিন্তু মোটামুটি 4টা চুরির ঘটনার সঙ্গে জড়িত হয়ে গেছে। পদ্মা সেতু চুরি হোক কি না হোক, তারা কনস্পিরেসি, হলমার্ক স্ক্যাম, তারপরে ডেস্টিনি এবং শেয়ার মার্কেট। এই 4টার কারণে সরকার কিন্তু সামনে দাঁড়িয়ে বলতে পারছে না যে আমি সৎ সরকার। তো তারেক জিয়া চুরি সম্পর্কে আমরা জানি, কিন্তু এই সরকারে যে এই 4টা চুরির ঘটনা ঘটেছে, এই 4টা চুরির ঘটনা এখনো জবাবদিহিতা করছে না সরকার। সেখানে বলছে আমি যুদ্ধাপরাধীদের বিচার করছি। ইট ইজ ওয়ান্ডারফুল, সবাই এটা চায়, কিন্তু তার পাশে ব্যালেন্স করা হচ্ছে তোমার 4টা চুরি। তো তুমি যুদ্ধ অপরাধীদের বিচার করছো মানে যে তুমি চুরির জন্য অপরাধ করছো না, তা তো না। তো মানুষকে এত তো বোকা বোকা ভাবার ঠিক না যে আমি যুদ্ধাপরাধীদের বিচার করছি অথবা আমি চুরি করতে পারবো। শেয়ার মার্কেট ক্র্যাশটা কেন আওয়ামী লীগের সময় 2বার হলো, অন্য সরকারের সময় তো? এখন তো এটা তো মানুষ প্রশ্ন তোলে। মানুষকে এত গাধা ভাবা বোধহয় কোনো দলেরই ঠিক না। আর বিএনপি আমার মতে এমন কোনো অবস্থান নিয়ে কোনোদিন রাজনীতি করেনি। তারা অপেক্ষা করে আওয়ামী লীগের ভুল ত্রুটি হবে, তারপরে তারা ক্ষমতায় আসতে পারে। এই সংকটে সাধারণ মানুষ আমার মনে হয় ধরে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি 5 বছর পর পর দরকার হলে আমি পাল্টাবো। আমার মনে হয় ওবায়দুল কাদেরের কথাটাই ঠিক। কত কিছু হতে পারে আগামী 4 মাসে কে জানে। আরেকটি প্রসঙ্গ খুব বেশি আলোচিত হচ্ছে যে ইলেকশনের পর, আফসান চৌধুরী আপনি যদি একটু আলোকপাত করতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে যে ভোটারদের মনে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা বাংলাদেশের উপর অনেক বড় প্রভাব বিস্তার করেছে। আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা হয়েছে, এটা এই যদি ইউনূস কোনো অন্যায় করে থাকতো বা করেছে বা হোয়াট এভার, দেয়ার আর ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে এটা ডিল করা যায়। কিন্তু সরকার ইউনূসকে চোর বলে সরকার আবুল হোসেনকে চোরের পিছনে দৌড়াচ্ছে না। মানুষ কি, পাবলিক কি এত বোকা যে তারা নিয়তটা বুঝতে পারবে না? ইউনূসের বিরুদ্ধে করে আন্তর্জাতিকভাবে অসম্মানিত হয়েছে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ ইউনূসের বিপক্ষে সরকার দাঁড়িয়েছে বলে তার ভোটের ব্যবহারটা করেছে। কিন্তু যেটা হয়েছে বেশিরভাগ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, মানুষ অনেকেই মনে করে, বেশিরভাগ বললাম না, অনেকে মনে করে যে এইটা হচ্ছে ব্যক্তিগত আক্রোশের একটা বিষয়। তো সেটাতে তো একটা কোনো সরকারের সম্মান, বাংলাদেশ সরকার ইউনূসের চেয়ে বড় যে কোনো সময়। তো সেই সরকার যদি এর সঙ্গে সমান সমান দাঁড়িয়ে লড়াই করে, তাতে তো ইউনূসের সম্মান যায় না, সরকারের সম্মান যায়। ডক্টর ইউনূসের প্রসঙ্গটা খুব ইন্টারেস্টিং এই জন্য যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিরা প্রভাব বিস্তার করে, এরকম একটা কথা আমরা শুনে থাকি। আমরা আগে সাম্রাজ্যবাদ কথাটা ব্যবহার করতাম, আজকাল আফসান ভাই ব্যবহার করেন কিনা আমি জানি না, আমার এখন অভ্যাস রয়েছে আমি ব্যবহার করি। সাম্রাজ্যবাদ আমাদের দেশে কিভাবে কাজ করে, একভাবে কাজ করে, যেমন ইরাকে কাজ করেছে অথবা আফগানিস্তানে কাজ করেছে, তাদের সেনাবাহিনী চলে আসে, কিন্তু সবসময় তাদের সেনাবাহিনী আসতে হয় না, একটা ফোনেও কাজ হয়। আবার সবচেয়ে ভালো কাজও যদি আমরা তাদের এজেন্ট হিসেবে কিছু লোক এদেশে কাজ করে। আমরা ডক্টর ইউনূসকে একজন পারফেক্ট এক্সাম্পল হিসেবে নেওয়া যায়। তিনি আমাদের দেশের সন্তান, আমাদের দেশের অধ্যাপক, তারপরেও সেই দিন তাকে যে সংবর্ধনা দিয়েছে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেখানে বলছেন ডক্টর ইউনূস হচ্ছেন একমাত্র নয়, 7ম ব্যক্তি যিনি একই সাথে নোবেল পুরস্কার, মার্কিন প্রেসিডেন্ট পদক এবং মার্কিন কংগ্রেসের স্বর্ণ পদক একসাথে পেয়েছেন। এরকম ব্যক্তি নাকি আরো 6 জন আছেন পৃথিবীতে। তাহলে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেই তিনি কি কোনো অন্যায় করতে পারবেন না? যেমন গুরুত্বপূর্ণ সরকার যেমন অন্যায় করতে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তি করতে পারে। তিনি নিজে হাসতে হাসতে বললেন, আমি আমার মেয়াদের চেয়ে অনেকক্ষণ বেশি যে কাজ করেছি, এটার জন্য দোষ আমার নয়, আমার শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানের, তার পাশে বসা ছিলেন, কারণ উনি কাজ করতে বলেছিলেন। এই যে ইংরেজিতে বলে কনডেসেন্ডিং অ্যাটিটিউড, দেশের জনগণকে তুচ্ছ করা। ইউনূস সাহেব বললেন যে আমার 83 লক্ষ ভোটার ভোট দেবে, কারণ ইউনূস যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চেয়েছিলেন না গত সরকারের সময়, সেই কথাটার একটা তো জবাবদিহি করতে হবে। তিনি তখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে কিন্তু পদত্যাগ তখন করেননি, অথচ তিনি জনগণের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন আমি একটা পলিটিক্যাল পার্টি করতে চাই। এখন মনে হচ্ছে যেন মানুষের স্মৃতি খুব রহস্য, মানুষ এটা ভুলে গেছে।
আমি বলছেন বর্তমান সরকার তার বিরুদ্ধে যা যা পজিশন নিচ্ছে সেটাকে সমর্থন করার জন্য বলছি না, ডক্টর ইউনূসের একটা জবাবদিহিতার প্রশ্ন আছে, অফকোর্স সেটা তিনি করছেন কিনা। সেই জন্য বলছে ডক্টর ইউনূস যদি পলিটিক্যাল অ্যাসপিরেন্ট হন তিনি রাজনৈতিক দল করতেই পারেন, এখন তো তার কোনো বাধা নেই। কিন্তু এখন তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন কোনো রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিচ্ছেন না। এখন ধরেন কথা হচ্ছে কি, আপনি যে কথাটা তোলেন নাই, তুলতে পারতেন, সে যে বেগম খালেদা জিয়ার একটি নিবন্ধ মার্কিন দেশের একটা বিখ্যাত পত্রিকায়, খুব বিখ্যাত না, মানে মোটামুটি পত্রিকা, খুব নামকরা পত্রিকা, খুব প্রভাবশালী পত্রিকা। আমেরিকার সংবাদপত্রের কথা হলে আমেরিকা বাংলাদেশের মতো নয় বা ফ্রান্সের মতো নয়, আমেরিকার প্রত্যেকটা শহরে একটা ভালো পত্রিকা থাকে। বস্টন গ্লোব যেমন ভালো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস তেমন ভালো পত্রিকা, ওয়াশিংটন টাইমস তেমন ভালো পত্রিকা, খ্রিস্টান সায়েন্স মনিটর ভালো পত্রিকা। আমি ওয়াশিংটন টাইমস, এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের টেবিলে সকালবেলা প্রথম যায়, এটা খুব প্রভাবশালী পত্রিকা। সেটাতে বেগম জিয়া যে প্রবন্ধটা লিখেছেন, প্রবন্ধ বেগম জিয়াকে লিখতে হয় না, তার সেক্রেটারি লিখলে হয়, আপনার মতো আমার মতো লোকেরা, আমরা যারা ভাড়াটিয়া তারাও লিখে দেই, সমস্যা সেখানে নয়। অর্থাৎ উনি ওই বক্তব্য প্রকাশ করেছেন, অন্তত তখন অস্বীকার করেননি। তো সেই বক্তব্যের জন্য তার সমালোচনা হচ্ছে। ডক্টর ইউনূস এরকম বহু কথা বলছেন যাতে মানা যেতে পারে যে ডক্টর ইউনূস বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি সেটা বলবো না, ডক্টর ইউনূস যে অবস্থান পলিটিক্যালি নিয়েছেন সেটা হচ্ছে মার্কিন স্বার্থের পক্ষে। সেই জন্য তাকে মার্কিন এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তি সমর্থন করতেই পারে, এমনকি তার ক্ষমতায় আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু তারপরেও উনি যেটা সরকারি চাকরি করার সময়, আধা সরকারি চাকরি করার সময় উনি নিজেই বলছেন উনি বয়সসীমা লঙ্ঘন করেছিলেন, কাজেই নিজের কথাও ভাবতে হবে। এখন ওনার সম্পর্কে বর্তমান সরকার যে পলিসি নিয়েছেন সেটা শত্রুতামূলক, কিন্তু ওনারা সরকার সম্পর্কে যে সমস্ত কথা বলতেন, ডক্টর ইউনূস একা কেন, ডক্টর আকবর আলী খান, এরা তো নির্মমভাবে সমালোচনা করেন সরকারের। আমি মনে করি এই ধরনের সমালোচনা করা দরকার, কিন্তু প্রশ্নটা ওইখানে নয়। প্রশ্ন হচ্ছে তারা কি সরকারের বিকল্প, নাকি তারা কি সরকারের বিকল্প হিসেবে নিজেদের দাবি করছে না? দাবি করছে না। তারা সরকারের বিকল্প কোন কর্মসূচি তাদের আছে, তাদের কি কর্মসূচি আছে যেটা এই সরকারের চেয়ে ভালো। মনে হচ্ছে কি বর্তমান সরকারের সবার পলিসি কি, জামাত যে স্লোগান দিয়ে থাকে সেটা হলো কি সৎ এবং যোগ্য লোকের শাসন চাই। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নীতিগত কি পার্থক্য আছে যেখানে সৎ এবং যোগ্য লোকের শাসন ছাড়া? না, তারা তো বলেনি কোনোদিন সৎ আর না, বলে না, মানে ওরা অসৎ, তার মানে কি তুমি অধম, তাই না? তাই বলে আমি অধম হইব না কেন? ব্যাপারটা এরকম। অর্থাৎ আমি যখন অপরকে বলি তুমি দুর্নীতিবাজ, তখন ইমপ্লিসিটলি আমি এটা বলি না আমি সৎ, মানে আমার পার্সপেক্টিভে বা আমার সাথে তুলনা করে আমি বলি। তাহলে আমাদের সিভিল সোসাইটির নেতারা যারা বলছেন যে আমরা অবশ্যই এদেশের সৎ, এরা একজন দুর্নীতিবাজ, এই যে বারবার বলছে, মানে সবার জন্য একটা মুখস্থ করা কথা। আজকে এক সাংবাদিক, কি বলবো, কলাম লেখক প্রথম আলোতে লিখেছেন যে বলছে কি এই যে গাজীপুর নির্বাচনে ঘটনা ঘটলো, তাহলে এর পরিণতি কি, কনক্লুশন কি? বলে সংলাপে বসতে হবে। আর বিএনপি নেতারা বলছে কি এটা জনগণকে কি বলছে জানেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিচ্ছে। এই যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করার পর তারা অনুসন্ধান শুরু করেন, পূর্ব সিদ্ধান্ত থেকে মানে থেকে সিদ্ধান্তের পর অনুসন্ধান, সিদ্ধান্ত মানে উপসংহার থেকে অনুসন্ধানে যায়। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই জায়গা থেকেই স্যার আবার আপনাদের কাছে আসবো। আমরা বিরতি থেকে ফিরি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে আরো একটি বিষয় নিয়ে আসি। এইবারের মানে যতগুলি নির্বাচন হলো তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বেশ আলোচিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মানে প্রভাব ভোটারের মনের উপর কিরকম ছিল, বা এটা কতটা? আমার মনে হয় না এই কর্পোরেশন নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার একটা ইস্যু হিসেবে দেখেছে, এটা একটা মোটা দাগের লোকে দেখেছে। আমি এই কারণে বলছি যে লোকাল ইলেকশন না, কারণ আপনি দুইজন এমপি, যেমন বরিশালের যিনি এমপি তার কিন্তু সবাই প্রশংসা করেছেন, তিনি বরিশালের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু তিনি হেরে গেছেন। তারপরে খুলনার মেয়র তিনি কাজ করেছেন, তো তাহলে বোঝা যাচ্ছে তার কাজ করে নির্বাচনে জেতাটা যথেষ্ট না। এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এরকম কর্পোরেশন ইলেকশন, আর কেবলমাত্র কর্পোরেশন নাই, এটা পলিটিক্যাল, ন্যাশনাল পলিটিক্যাল ইলেকশন। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টার চেয়ে বেশি সাধারণ মানুষ ক্ষুব্ধ যে তার সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে বা যেই সব বিষয়গুলো তার সামনে আসছে, এগুলোতে সাধারণ মানুষ অসন্তুষ্ট হচ্ছে এবং এটারই প্রকাশ হয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকারটা ইস্যু হিসেবে, বা কেউ যদি বলে এটা একটা রেফারেন্ডাম হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার, এই তো বাংলাদেশে সারাক্ষণই বলছে, আমার মনে হয় না এরকম কোনো লক্ষণ ছিল। স্যার, আপনি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটু বলবেন। আমাদের একজন দর্শক মুন্নি আহমেদ, উনি একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে কি মৌলবাদের উত্থান ঘটবে কিনা, এটা মানে উত্থান, মৌলবাদের উত্থান ঘটার বড় সম্ভাবনা আছে কিনা? আমি একটা কথা বলি, এই যে আমরা কতগুলি কথা বুঝে বা না বুঝে মিডিয়ার থেকে নকল করে বলি, মনে হয় যেন মানুষের মুখ থেকে মিডিয়া যায়, কিন্তু অনেক সময় ঘটনা উল্টা ঘটে। ও মিডিয়া থেকে মানুষের মুখে আসে, এই জন্য বলে কি আপনার এই যে কলমের কালি মুখে পড়ে আর কি, সেরকম হয়। তা আমি যে মৌলবাদ, এরকম কথা, আমাদের দেশে কোনো মৌলবাদ বলে কিছু আসলে নেই।
কারণ মৌলবাদ কথাটা যেভাবে চালু হয়েছে ইউরোপে এবং অন্য ধর্মে, সেগুলি হচ্ছে আপনি পুরনো বেদে ফিরে যাবেন, আপনি বাইবেলের আদি উৎসে ফিরে যাবেন ইত্যাদি। এইগুলো আমাদের দেশে আছে কি, আমাদের এটা হচ্ছে কি সত্যিকার অর্থে অনুন্নত সমাজ। আমি শুধু কপি করে বলছি না, সত্যিকার অর্থেই আমাদের আহমদ ছফা বলতেন মধ্যযুগীয় মানসিকতা বিরাজ করে। কাজে মধ্যযুগীয়তা তো মৌলবাদ না, মৌলবাদ হচ্ছে আরো আগেরটা, প্রাচীন যুগীয়তা। আমাদের দেশে এত দারিদ্র এবং এত অজ্ঞতা, এই যে দেখেন কিছুদিন টিভিতে একটা জিনিস প্রচারিত হচ্ছে, দেখলাম টিভিতে না ফেসবুকে, যে মৌলানা আহমদ শফি সাহেবের একটা বক্তৃতা আপনারা দেখছেন, সেখানে উনি যেভাবে বলছেন নারী হচ্ছে তেঁতুলের মতো। এখন এই বক্তৃতা 2013 সনে বা 2012 সনে কেউ দিতে পারে, বিশ্বাস করুন আমি কোনদিন ভাবিনি, কিন্তু এই বক্তৃতা দিচ্ছেন। তাহলে তারা কেমন করে রাষ্ট্র চালাবেন? এটা কাজে এইটাকে আমি মৌলবাদ বলবো না। মৌলানা আহমদ শাহ শফি যে বলছেন যারা কলকারখানায় কাজ করছে, বিশেষ করে গার্মেন্টসে কাজ করছে, তারা জেনা করছে, এই যে কথা বলছে, আপনার মেয়ে তো রাত 10টায় 12টায় ফিরছে, কার সাথে আছে আপনি জানেন না, এই ধরনের বক্তব্য দেওয়াটাকে মৌলবাদ বলে না। এটা হচ্ছে মধ্যযুগীয়তা, এবং সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আমি লজ্জিত হয়েছি, আর বেশি কিছু বলবো না। কাজে আমাদের দেশের রাজনীতিতে মৌলবাদ নয়। আপনি বলছেন মানুষের মধ্যে একটা পশ্চাৎপদতা আছে, সেটা ইতিহাসে একটা শক্তি হিসেবে অনেক সময় কাজ করে, কিন্তু ইতিহাসে যারা এই তত্ত্বাবধায়ক সরকারের মতো দাবি তুলতেছে, তারা যে মনে করে জনগণের অজ্ঞতার উপর ভরসা করে আমি যে কোনোভাবে ক্ষমতায় যাব, যে কোনো ইস্যুকে প্যাম্পার করে, তাহলে তারা তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করছে না। অর্থাৎ ক্ষমতা যাওয়ার জন্য আমি দুর্নীতি করছি, আমি এটাকে দুর্নীতি বলবো। যারা বলছে কি ধর্মকে একটা ফ্যাক্টর হিসেবে ব্যবহার করে লোক ক্ষমতা যাবে, আচ্ছা ক্ষমতা গেলাম, ক্ষমতাতে থাকতে হবে। ক্ষমতা যাওয়া এক জিনিস, ক্ষমতা থাকার এক জিনিস। আপনাকে তো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। এই মিশর নিয়ে যখন ঘটনা হচ্ছে সেটার দিকে লক্ষ্য করুন তো, একটা কথা কেউ বলে না, তো মিশরে একটা সামরিক বাহিনী আছে, এটা মার্কিন দেশের উপর নির্ভরশীল তার অস্ত্রের জন্য এবং তার ধন সম্পদের জন্য। এখন তাহলে মিশরে সেনাবাহিনী কি ভূমিকা পালন করলো? হোসনি মোবারকের পতনের পর তারা ক্ষমতা নিয়েছিলেন এবং তারা বছর দেড়েক পরে ক্ষমতা নির্বাচন দিয়ে দিলেন, এখন তারা আবার ইন্টারফেয়ার করলেন। তাহলে মিশরের রাজনীতিতে সামরিক বাহিনীকে একটা রাজনৈতিক শক্তি বলতে করতে হবে না আপনাকে? আমাদের দেশে রাজনীতিতে আপনারা মিডিয়ার কথা বলেন, এটা বলেন, সামরিক বাহিনীর কথা তো বলেন না। আমাদের দেশেও নীরব একটা পার্টি হিসেবে সামরিক শক্তি আছে। কাজেই মৌলবাদ কথাটা যারা বলছেন, আমি তাদেরকে অনুরোধ করবো যে জিনিসটা নতুন করে ভেবে দেখতে। কিন্তু স্যার আমাদের দেশে তো আর সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না, যেটা আপনি মিশরের সাথে তুলনীয় যেটা করলেন স্যার। না, মিশরে তাহলে আপনি অনেক কথা বলতে হয়। মিশরের সামরিক বাহিনী শক্তি পেল কি করে? সেটা তো আপনি বললেন যে আমরা সিএনএনে দেখলাম ও সরাসরি, না সেটা কারণ আছে। মিশরে যখন রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্রকে উৎখাত করা হলো 50 দশকের গোড়ায়, কর্নেল নাসের এবং অন্যান্য জেনারেল নগিবেরা করলেন। সেই তারপরে তারা 1956 সনের যুদ্ধে, যেখানে ফ্রান্স, ইসরায়েল এবং ব্রিটেন একসাথে আক্রমণ করলো, তাদের সামরিক বাহিনী জান দিয়ে হলে ওই দেশকে রক্ষা করেছে। তারা দেশপ্রেমের মধ্য দিয়েই তাদের কর্তৃত্ব তৈরি করছেন। 1967 সনের যুদ্ধে তারা পরাজিত হলেন এবং সেই জন্য 1970 নাগাদ নাসের মারা গেলেন। এইভাবে মিশরের সামরিক বাহিনীটা কর্তৃত্ব তৈরি হয়েছে, কারণ তারা একটা 1973 সনে যুদ্ধ করলেন তারা, সেখানে সাদাত জেনারেল তার ভাই মারা গেছে এবং তাদের মিশরের অনেক অভিজাত ফ্যামিলির সদস্যরা মারা গেছেন। ফলে মিশরের ইতিহাসের সাথে সামরিক বাহিনীর রক্ত মিশে আছে। বাংলাদেশের সামরিক বাহিনী গড়ে হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতর থেকে। আমাদের সেনাবাহিনী ভুঁইফুর সেনাবাহিনী নয়, তাদের লেজিটিমেট অধিকার আছে। আমি বলছি কি তারা যে ভূমিকা পালন করে, অনেকে মনে করছেন তারা একটা নির্ধারিত ভূমিকা পালন করবে। এখন আপনি যে কথাটা বলছেন 1971 সনের মুক্তিযুদ্ধের সাথে জড়িত আমাদের এই মৌলবাদের ইস্যুটা, কারণ ইসলামপন্থী দল 1970 সনে বাংলাদেশে আজকের চেয়ে কম ছিল না। তখন শুধু জামাত ইসলামী, নেজাম ইসলামী, মুসলিম লীগ সহ শত শত দল ছিল, এরা অধিকাংশ পাকিস্তান সমর্থন করেছে। কিন্তু তখন জনগণের যেটা বড় ইস্যু ছিল সেটার বিরুদ্ধে থাকায় তাদের কথা মানুষ শোনেনি। আজকেও আমি বলছি মানুষ ইসলামপন্থী বেশি হয়েছে সেই জন্য যে তথাকথিত মৌলবাদী দলের অভ্যুত্থান হচ্ছে তা নয়, বরঞ্চ মানুষের অন্য জায়গায় যে অভাব আছে, আশাভঙ্গ আছে, সবগুলো কথাটা আপনারা বললেন। দেশের মানুষের যে সংকট, অর্থনৈতিক সংকট, সেইটাতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সারা পৃথিবীতে এখন যে গ্লোবালাইজেশনের নামে যে আগ্রাসন শুরু হয়েছে, এর বিরুদ্ধে মানুষ হয়তো কোনো একটা কর্মসূচি পাচ্ছে না। সেরকম জাতীয়তাবাদী কর্মসূচি বা জাতীয় স্বার্থ রক্ষাকারী কর্মসূচি আজকে নয়। আরবদের মধ্যে আরব জাতীয়তাবাদ বলে যেটা ছিল সেটা পরাস্ত হয়েছে, সেখানে ইসলামপন্থীরা ক্ষমতা এসেছে। আপনার লক্ষ্য করেন তিউনিসিয়াতে, অথবা এমনকি তুরস্ক যেটা ছিল সেকুলারিজমের জন্মভূমি মধ্যপ্রাচ্যে, সেখানেও এক ধরনের ইসলামপন্থীরা ক্ষমতা আসছে। এই জগতের এই পরিবর্তনটাকে বাদ দিয়ে তো আপনি বাংলাদেশের রাজনীতিকে বুঝতে পারবেন না, সেটাও আমাদের হিসাবের মধ্যে নিতে হবে। শুধুমাত্র এখানকার একটা বিশেষ সরকারের ব্যাপার নয় এটা। তবু আমি বলবো বাংলাদেশে এটা কখনো মূল ইস্যু নয়। এটা হচ্ছে, আমি বলবো এটা ইংরেজিতে বলে এপিফেনোমেনা, এটা উপরে একটা ফ্রথ। আপনার এই যে
চায়ের কাপের উপর যে একটু ফেনা জমে, এটা ফেনার মতো। যারা আফসার চৌধুরী আপনার কাছে আসবো, আমার আরেকটা বিরতি নিতে চাই, আমি প্রশ্নটা একটু করে রাখি যে অনেক দর্শক আমাদেরকে বলছেন, কেউ কেউ আমাদেরকে বলছেন যে এই আমাদের যে সরকারের নীতি নির্ধারকরা যারা আছেন, বিশেষ করে মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অনেক বক্তব্যের কারণে ভোটারদের মন অন্যদিকে যাচ্ছে, যেমন অর্থমন্ত্রীর কিছু কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু কথা, আইন প্রতিমন্ত্রী বা অন্যদের কথাও বলা হচ্ছে। এই বিষয়ে যদি একটু বলতেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আসছি। বিরতির পর ফিরলাম। আজকে বাংলাদেশে আপনি আফসার চৌধুরী, আপনি মন্ত্রীদের দুর্নীতি বা সরকারের দুর্নীতির কথা বলছেন, কিন্তু মন্ত্রীদের অতি কথনের প্রসঙ্গটা বারবার আসছে, বা যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য স্তম্ভ ধরে নাড়াচাড়া করা, বা অর্থমন্ত্রীর বক্তব্য 4,000 কোটি টাকা একটি মামুলি ব্যাপার, এরকম নানা ধরনের বক্তব্য, এগুলির বিষয়ে যদি একটু বলতেন। আমার মনে হয় যে ওনারা যখন এসব বক্তব্য রাখেন, ওনারা মনে করেন ওনারা যেটা বুঝছেন পাবলিকও সেটা বুঝবে। এবং আমার কথায় সবসময় মনে হয়েছে যে এই অশ্রদ্ধার ক্ষেত্রটা আওয়ামী লীগের জন্য খুব খারাপ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ মানুষকে শ্রদ্ধা করে না। আওয়ামী লীগ সবসময় ধরে নিয়েছে যে আমি যেটা বুঝেছি এটাই ঠিক, আমি যেটা বলবো এটাই ঠিক। এবং এটা বিএনপির মধ্যে আছে কি না আছে আমি বলি না, কারণ যেহেতু আওয়ামী লীগ 1949 সালের দল, বা বাঙালি মুসলমানরা জাতীয়তাবাদের এখনো ভাবক হচ্ছে এই দল, কিন্তু তারা এসে যেভাবে সাধারণ মানুষের সম্পর্কে কথা বলেছে, সাধারণ মানুষকে বলেছে। এবং আমি সবসময় যে কথাটা বলি যে সাগররণী হত্যাকাণ্ড দেখুন, যেভাবে এই বিষয়টাকে নিয়ে মিডিয়ার সামনে এসে উপস্থিত করে এমনভাবে তৈরি করা হলো, মানুষ কি ভেবেছে যে মানুষ বুঝবে না যে সরকার এটাকে ডাকা করছে? তারপরে যখন রানা প্লাজা পড়লো, তখন যখন মন্ত্রী সাহেব বলে যে এটা নড়াচড়া করে ওরা ভেঙে দিয়েছে, এটা কি ওনারা ভাবেন পাবলিক হচ্ছে ইডিয়েট? এইটা খুব বড় ভ্রান্ত। পাবলিক ইডিয়েট না। তো পাবলিক ইডিয়েট না, তার প্রমাণ পাবলিক দিচ্ছে ভোট দিয়ে। এখন ওনারা আগামী 4 মাসের মধ্যে যদি একটু শ্রদ্ধাবোধ শেখেন সাধারণ মানুষের প্রতি, তাহলে হয়তো তাদের অবস্থার উন্নতি হবে। স্যার, পাবলিক স্পিকিং এ দুর্বলতাটা কি? এটা পাবলিককে বোকা ভাবাই একমাত্র, নাকি পাবলিক স্পিকিং এরও একটা মানে জানারও একটা বোঝারও একটা সমস্যা আছে আমাদের যারা দেশ চালান, নীতি নির্ধারণ করেন তাদের? পাবলিক স্পিকিংটা দুই জায়গা থেকে আসে। একটা হচ্ছে পরম্পরা থেকে, ঐতিহ্য থেকে আসে। যেমন ধরেন, একজন আমাকে আজকে জিজ্ঞেস করছে কি আমাদের দেশের যিনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তাকে জাতির পিতা বলা হয় কেন? তা আমি বললাম যে জাতির পিতা কথা তো বাংলাদেশে প্রথম তৈরি হয় নাই। পাকিস্তান আমলে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা হতো, এবং ভারতে মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বা জাতির পিতা বলা হয়। হ্যাঁ, তাকে রাষ্ট্রপিতা বলা হয়। তা আমরা ওখান থেকে একটা জিনিস নিয়ে নকল করে নিজেদের নামটা বসিয়ে দেই, ফর্মটা ওখান থেকে নিলাম। এখন রাজনীতিতে দায়িত্ব জ্ঞানহীন কথা বলার উদাহরণ অন্য দেশেও আছে, আমাদের দেশেও সামান্য সামান্য আছে আর কি। কিন্তু বিশেষভাবে আফসান ভাইয়ের কথার সাথে আমি একমত, বলবো যে আমাদের দেশে আওয়ামী লীগের মধ্যে একটা অহংকার কাজ করে, যে তারা মনে হয় আমরা মুক্তিযুদ্ধের দল। আর মুক্তিযুদ্ধের দল হয়েছে আপনার কি হয়েছে? আপনার মুক্তিযুদ্ধের দল মানে কি? এই দেশকে আপনাদের মৌরসী সম্পত্তি? এইটা অনেক সময় তারা এটাকে মৌরসী উত্তরাধিকার সূত্রে পাওয়া পাট্টা সম্পত্তি মনে করে। কিন্তু জনগণ যদি কবুলিয়ত না দেয়, এখন জনগণ এটা কবুল করছেন। আমি এই জন্য শুরুতে বলছিলাম, আপনি একটু হয়তো রুষ্ট হয়েছিলেন যে জনগণ একটা ফ্যাক্টর। জনগণ কিভাবে ফ্যাক্টর হয় এটা শুধু ভোটের সময় প্রকাশিত হচ্ছে, এখন ভোট ছাড়াও নানাভাবে প্রকাশিত হয়, সেটাকে আমরা বলি গণ অভ্যুত্থান। এবং সেই জন্য বলছি, যেমন 1 বছর আগে মাত্র মিশরে মৌরসি সাহেব ক্ষমতায় এসেছিলেন, কিন্তু এখন দেখা যায় একটা অভ্যুত্থানের মাথায় তিনি এসেছিলেন। ইলেকশন হওয়া মানেই অভ্যুত্থানের পরে হয়েছিল। এখন আবার অন্তত এই কথা নির্দ্বিধায় বলা যায়, যে ম্যানিপুলেট করে না কেন মিশরের জনগণ প্রায় দুভাগে বিভক্ত হয়ে গেছে, এবং মুরসি বিরোধী শক্তির সংখ্যা মনে হয় একটু বেশি। তারা তার স্কোয়ার দখল করে আছে, তাদের পেছনে সামরিক বাহিনী আছে, সেটা আলাদা কথা। আমি এই জন্য বলছি আমাদের জনগণেরও একটা বক্তব্য আছে। জনগণকে যদি শ্রদ্ধা না করেন তাহলে মাঝে মাঝে বহিঃপ্রকাশ হয়। কিন্তু এই অশ্রদ্ধাটা আসে কোথা থেকে? যে অহংকার থেকে আসে, সেই অহংকারের উৎস কোথা থেকে? এইটা হচ্ছে এক ধরনের সামন্তবাদী রাজনৈতিক বৈশিষ্ট্য। যদিও আমার কথাটা হয়তো আপনারা মনে করবেন যে আমি হঠাৎ করে এই সময় সামন্তবাদ কথাটা ব্যবহার করছি কেন, কারণ বামপন্থীদের একটা বদভ্যাস আছে যে তারা আদা সামন্তবাদী এবং আদা উপনিবেশিক বলে। আমাদের দেশে তাই না, মহাসত্যের কথা আমরা বিনা বিচারে অনুগ্রহ করে বলেছিলাম। কিন্তু এখন আসলে আমাদের এই যে মানসিকতা, এটা আমার মৌরসী সম্পত্তি, শুধু এরা নয়, এমনকি যাদেরকে আপনি সিভিল সোসাইটি বলছেন তাদের মধ্যে একটা ভাব আছে যেন এই দেশ তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা আমি দু এক জায়গায় তাদের কথাবার্তা মধ্যে যখন আমি শুনতে পেয়েছি, তখন লক্ষ্য করেছি কি তারা দেশটাকে মনে করে যেন তারা একটা দাবার বোর্ড, মানে কত টাকা ভোট দিলে কয়টা এমপি সিট পাওয়া যাবে, এইভাবে যে প্ল্যান করে, এইটার থেকেই আস্তে আস্তে জনগণকে আমরা বোকা ভাবতে পারি। যেমন এত বড় একটা দেশব্যাপী প্রচারিত হত্যাকাণ্ডের পর যদি আমি দেখলাম তো টিভিতে দেখাচ্ছে, সাংবাদিকদের বলছে কি ওরা এমন সব জীবনযাপন করতো
এগুলো তখন সাংবাদিকদের নেতা একজন প্রতিবাদ করে উঠলেন, তিনি কিন্তু আওয়ামী লীগপন্থী সাংবাদিক, ইকবাল সোবহান চৌধুরী বললেন। তো তাতে বোঝা যায় এমনকি কমন সেন্স যাদের আছে তারাও এটা গ্রহণ করবে না। আসলে বলতে গেলে হয়তো এটা আমার বলা শোভন কিনা জানি না, মহিউদ্দিন আলমগীর সাহেবের একটা পিএইচডি আছে, দেখেছেন না, কিন্তু উনি কথা বলেন একটা ম্যাট্রিক পাস লোকের চেয়ে খারাপ, তাই না? আমি বলবো কি সম্পূর্ণ অযোগ্য আর কি। আমি জানি না আওয়ামী লীগের মধ্যে কোনো যোগ্য লোক নাই, এত সব অযোগ্য মন্ত্রীর সমাবেশ, অবাক লাগে। অযোগ্য মানে এমপি হওয়ার যোগ্য নয়, কিন্তু তারা কেমন করে ইলেকশন করেছে আমি জানি। এখন বর্তমান সরকারের শতকরা 10 জন বোধহয় টেকনোক্রেট মন্ত্রী রাখতে পারে, কিন্তু এমপিদের মধ্যে কার ভালো মন্ত্রী নেই, বুঝতে পারি না কথা। এই জন্য তো আমি রাজনীতিবিদ নই। আসুন তো আমাদের একদম শেষ 30 সেকেন্ড আপনি যদি বলতেন যে এই মানে অগুরুত্বপূর্ণ ভাবা জনগণকে এটা কবে কি দ্বারা শেষ হতে পারে, বা এটা শেষ হবে কিনা? আমি মনে করি শেষ হবে না, কারণ যে বিষয়টা যে 71টাকে আমার মনে হয় মানুষ ধারণ করতে পারে না। এই যে রাজনৈতিক দল আওয়ামী লীগ যদি মনে করে যে তারা যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছে, এটা যেমন একটা অনৈতিহাসিক একটা কথা, ঠিক তেমনি ভাবে তাহলে তো তাকে বুঝতে হবে জনগণের ভূমিকাটা কি। তো এই রাজনৈতিক দলের পক্ষে জনগণের ভূমিকা বোঝা সম্ভব নয়। এটা যে একটা পৈতৃক একটা সূত্রে প্রাপ্ত একটা সুবিধা, এটা মাথায় ঢুকে গেছে। এটা বের হবে কবে? আমার মনে হয় না বের হবে। আমরা আশা করবো যে খুব শীঘ্রই বেরিয়ে আসবে ডক্টর সলিমুল্লাহ খান এবং ডক্টর আফসার চৌধুরী। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।